আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনার সময়ে রাজনৈতিক প্রতিহিংসার বশত হয়ে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের জাতির সামনে ছোট করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই পদক্ষেপ নিয়েছিল, মানবতা বিরোধী অপরাধের বিচারের যে আয়োজন করেছিল, সে আয়োজনের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অনেককে যাবজ্জীবন দেওয়া হয়েছে। সর্বশেষ এটিএম আজাহারুল ইসলাম, যিনি এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যিনি দণ্ডপ্রাপ্ত, ফাঁসি দণ্ডপ্রাপ্ত ছিলেন, তার রায়টি আমরা লক্ষ্য করেছি যে আজকে তাকে খালাস দেওয়া হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগ যে এদেশের রাজনীতিবিদ এবং এদেশের রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, ইসলামপন্থী জাতীয়তাবাদী নেতাদের যেভাবে বেছে বেছে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারই একটি অংশ ছিল এই এটিএম আজহার সহ যাদের খুব ছোট ছিল, যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো তাদের জন্য একদিনের শাস্তি হওয়ার মতো সুযোগ নেই, সেখানে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি যে প্রধান বিচারপতি তিনি এই রায়ের অবজারভেশনে বেশ কিছু সুন্দর সুন্দর দিক উপস্থাপন করেছেন এবং এটা আমাদের বাংলাদেশের আইনাঙ্গনের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আমি আজহারুল ইসলামের খালাস প্রাপ্তিতে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আইনাঙ্গনের প্রতি, যে একটা সঠিক রায় এবং একটা সুষ্ঠু বিচার এদেশের মানুষ দেখতে পেরেছে। যাদেরকে বিচারের নামে ফাঁসি দেওয়া হয়েছে, আপনারা জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি সবচেয়ে বাংলাদেশের সত্য প্রকাশে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে আমি বলবো হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তাকে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, আব্দুল আলিম, তাকেও তিনি ইন্তেকাল করেছেন এই জেলে থাকা অবস্থায়। আর অনেক নেতাদেরকে, বিশেষ করে তারা বাংলাদেশ থেকে একটা দলের উপর তারা টার্গেট করেছিল, জামাতকে তারা নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল, জামাতের নেতৃত্বকে তারা শেষ করার চেষ্টা করেছিল। কিন্তু জামাত বাংলাদেশে তারা তাদের সাংগঠনিক পদ্ধতিতে তারা তাদের রাজনীতিতে টিকে আছে। যারা তাদেরকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে। আজকে বাংলাদেশে রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যেই পরিস্থিতি সৃষ্টি করছে, আমি এগুলো দেখে আসলেই আশ্চর্য হই যে 5 তারিখের আগে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি সবাই মিলে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর আজকে যে চেহারা, তাদের কর্মকাণ্ড, তাদের বক্তব্য বিবৃতি, তাদের বিভিন্ন বিষয়ে, আমি এটা সব রাজনৈতিক দলগুলোকেই বলবো যে প্রধানতম যে রাজনৈতিক দল, তাদের উপর মানুষের প্রত্যাশাটা বেশি থাকে। আমরা যারা এরপরে রয়েছি, আমাদের প্রতি মানুষের প্রত্যাশার পরিমাণটা তাদের চেয়ে কম, এটাই বাস্তবতা। তবে তারা কিন্তু মানুষকে হতাশ করছে। এই রাজনৈতিক দলগুলো তারা হানাহানিতে লিপ্ত। আজকে বাংলাদেশের যদি কেউ ফেসবুকে একটু বিচরণ করে, তো দেখবে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো রয়েছে, তারা একে অপরের প্রতি কাদা ছড়াছড়িতে লিপ্ত। এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে, কেউ আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কেউ আদালতকে তোয়াক্কা করছে না, কেউ বাস্তবতার নিরিখে ভূমিকা রাখছে না। সবাই যেন আমরা একটা অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে অবস্থান করেছি। আমরা বারবার বলেছি, আওয়ামী লীগকে সাবধান করেছি যে আপনারা গণতন্ত্রী হন, আপনারা ভোটের অধিকার ফিরিয়ে দেন, আপনারা নির্বাচন দেন, আপনারা যদি ক্ষমতায় আসেন, জনগণ যদি ভোট দেয়, আপনারা ক্ষমতায় আসবেন। আর এই কাজ যদি না করেন, তাহলে এমন দিন আসবে যে আপনারা পালিয়ে যেতে হবে আপনাদের বাংলাদেশে কেউ আওয়ামী লীগের মতো এই অভিশপ্ত দলটির নাম কোনো মানুষ মুখে নেবে না। আপনি দেখেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগার যারা আজীবন, আওয়ামী লীগ দলটি তো অসংখ্য, প্রায় সেই 48-এর তাদের জন্ম, সেই থেকে শুরু করে আজকে
2025 সাল প্রায় প্রায় শতাব্দীর কাছে যাবে, যে সেই দলটি কিন্তু আজকে আমরা কি বলবো, তাদের সেই দলের নেতাকর্মীরা নিজেদেরকে পরিচয় দিতে পারে না, এবং তারা যেই অপরাধী আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, এটা পাকিস্তানের আগেও যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ছিল, সেই তখনও আমরা দেখেছি যে স্পিকার শাহেদ আলীকে তারা চেয়ার দিয়ে পিটিয়ে তারপর হত্যা করেছে। তো যার কারণে আমি যেই কথাটা বলার জন্য আমি এসেছি, এটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যেইভাবে অশান্ত হয়ে উঠছে, বিশেষ করে 5 তারিখের পরে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এই 5ই অক্টোবরের পরে আমরা একটা সমস্ত দল, সমস্ত রাজনৈতিক শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আছি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, এবং এখানে আমরা কারো বিরুদ্ধে আমরা কথা বলবো না, আমরা কাদা ছড়াছড়ি করবো না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। কিন্তু আজকে যেই অবস্থা, প্রতিদিন মনে হচ্ছে যেন কিছু কিছু মানুষ এমন বলতে শুরু করছে যে কয়েকদিনের জন্য হলেও এই রাজনৈতিক দলগুলোর বিভাজন, বিভক্তি এবং তাদের আচরণকে সংযত করার জন্য কয়েকদিনের জন্য হলে আওয়ামী লীগকে যদি আসতো, তাহলে অন্তত তারা ঠান্ডা হয়ে যেত। আমরা কখনোই চাই না যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসুক, কিন্তু আওয়ামী লীগের বিকল্প হিসাবে আজকে বাংলাদেশের মানুষ একটা শান্তিকামী শক্তিকে দেখতে চায়, একটা সুস্থ ধারার রাজনীতি চায়, হানাহানি মুক্ত একটি বাংলাদেশ চায়। আজকে আমরা সবাই মিলে যদি একটি সম্মিলিত একটা সরকার তৈরি করতে পারতাম, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে, যেই ব্যক্তিরা আগামী নির্বাচনে প্রার্থী হবেন না এমন ব্যক্তিদেরকে দিয়ে যদি আমরা উপদেষ্টা পরিষদ করতে পারতাম, এবং রাজনৈতিক দলগুলোর থেকে যদি আমাদের এই লোকগুলো হতো, অথবা যদি ধরেন যে ছাত্ররাই যদি পুরো সরকারটা পরিচালনা করত, তাহলেও হয়তো মনে করেন একটা ভালো দিক আসতো। যে আজকে এই যে আওয়ামী মার্কা যেই উপদেষ্টাগুলো যারা বাংলাদেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আজকে এই উপদেষ্টাগুলো খুনি হাসিনার দোসর, তারা আজকে অনেকেই এই যে সচিবালয়ে যে বিদ্রোহের চলছে, যে তারা সমস্ত অফিস করা বন্ধ করে দিয়েছে, তারা বিভিন্ন দাবির নামে আজকে যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশে আপনারা আজকে যা করছেন, এই কাজটা হচ্ছে আওয়ামী লীগের একটি মিশন। বাংলাদেশের আমরা প্রতিদিন আমরা একটার পর একটা আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস, আপনাকে বারবার বলছি যে আপনি শক্ত হাতে দমন করেন। আগামী অন্তত 3 মাস বা 6 মাসের জন্য সমস্ত